শুরু করছি নকল কিশোর এর চতুর্থ পর্ব। পারবই না, কিশোর বলল। তা বলতে পারেন না। চট করে কিশোরের দিকে তাকালো কিং। তুমি কি কিছু বুঝতে পেরেছো? লস অ্যাঞ্জেলসে তার উপর হামলা আশায় ভয় পেয়ে গিয়েছিল পিটার। কিশোর বলল, পালিয়েছে, চলে এসেছে এখানে। রকি বিচকে লুকানোর জায়গা বেছে নিল কেন সে? স্কুল ছুটি হলে এখানেই আসে, হ্যারি জানালো। গতবার স্যার মন্টেরো এসেছিলেন কয়েকটা দিন ছেলের সঙ্গে কাটাতে। তখনও দুজনে এক সপ্তাহ রকি বিচে থেকে গেছে। তার মানে রকি বিচ তার চেনা। চেনা শব্দটার উপর জোর দিল কিশোর। চেনা হতেই পারে, মুসা বলল। এতে অবাক হওয়ার কি আছে? গুরুত্ব কিসের? আছে মুসা, আছে। হতে পারে এখানে বিশেষ একটা জায়গা বেছেছে যেখানে লুকোনোর সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটাই ইঙ্গিতে বলতে চেয়েছে স্যার মন্টেরোকে। জ্যাঙ্গাস প্লেস বলে ওই জায়গাকেই বুঝিয়েছে। কিন্তু হ্যারি বলল, স্যার মন্টেরো বুঝতে পারেননি। না পারলেও, কিশোর বলল, এইটাই সেই জায়গা যেখানে সে লুকিয়েছে। ওরকম কোনো জায়গার নাম নেই রকি বিচে। তার মানে ইঙ্গিতে কিছু বোঝাতে চেয়েছে। সরাসরি বললে সবাই বুঝে ফেলতো, সেজন্য বলেনি। হ্যাঁ, মুসা মাথা ঝাঁকালো। উগ্রবাদীরাও দেখে ফেলতে পারে, তারাও যাতে বুঝতে না পারে। কিংয়ের দিকে তাকালো কিশোর। শব্দটা আফ্রিকান নয় তো? ওরকম কোনো শব্দ আছে আফ্রিকান ভাষায়? তা আছে, নিরাসক্ত কণ্ঠে বলল কিং। একজনের নাম, নান্দা উপজাতির মহান নেতা ছিলেন তিনি। হ্যারি বলল, 1880 সালের দিকে ইউরোপিয়ানরা যখন বসতি স্থাপন করতে আরম্ভ করে, তখন জ্যাঙ্গার সঙ্গে ভীষণ লড়াই বাঁধে ওদের। তিনি নান্দার শেষ নেতা। তার সঙ্গে বিদেশিদের যুদ্ধ হয়। এরপর ওভাবে আর কারোর সঙ্গে হয়নি। তার নামের মানে অবশ্য কয়েক রকম হয়। কোন জায়গায় কি অনুবাদ করা হবে তার উপর নির্ভর করে। এই যেমন কোথাও বলতে গেলে হয় বজ্রময় মেঘ, আবার কোথাও বৃষ্টির শব্দ। এই হতাশ মনে হলো গোয়েন্দা প্রধানকে। জ্যাঙ্গার কোনো বিশেষ জায়গা ছিল, কোনো বিশেষ ঘটনা কিংবা কোনো বিশেষ বন্ধু যার সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়? কি বলতে চাও বুঝলাম না, কিং বলল। জ্যাঙ্গা হলো নান্দার একটা কিংবদন্তি। অসংখ্য গল্পগাথা আছে তার সম্পর্কে। হাজার হাজার মানুষের সঙ্গে পরিচয়। বিশেষ কিছু খুঁজে বের করতে হলে কয়েক মাস লেগে যাবে। অত সময় নেই আমাদের হাতে, হ্যারি বলল। মাস তো দূরের কথা, কয়েকটা দিনও নেই। না, কোনো পথ দেখছি না। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করল রবিন। পথ তো একটা নিশ্চয়ই আছে। এত সহজে হাল ছাড়ে না গোয়েন্দা প্রধান। পিটার তখন মরিয়া, সুতরাং ভালো মতো চেনে ওরকম একটা সংগঠনের সাহায্য নিয়েছিল। ভাবতেই যেটা প্রথমে তার মনে এসেছে, কিং জ্যাঙ্গার সঙ্গে সম্পর্ক আছে এরকম জরুরি জায়গা, ঘটনা, যুদ্ধের কথা বলতে পারেন এমন কিছু নান্দার বেশিরভাগ লোকই যেটা জানে। চুপ করে কিছুক্ষণ ভাবল কিং। কোনটা বলবে সেটাই ভাবছে বোধহয়। অবশেষে বলল, ইম্বালায় ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে জিতেছিলেন একবার। শেষবার পরাজিত হয়েছিলেন জিঙ্গুয়ালায়। লর্ড ফার্নুড নামে একজন জেনারেলকে পরাজিত করেছিলেন তিনি। আবার তাঁকে পরাজিত করেছিল আর একজন জেনারেল, জেনারেল অডলি। তাড়াতাড়ি পকেট থেকে নোটবুক বের করে সব লিখে নিতে লাগলো রবিন। জ্যাঙ্গার রাজধানী ছিল উলাগায়, হ্যারি বলল। পরাজিত হওয়ার পর তাকে গিয়ে ফোর্ট জর্জের জেলখানায় বন্দি করল ইংরেজরা। হ্যারির কথা কেড়ে নিয়ে যেন বলল কিং, সেখান থেকে পালালেন জ্যাঙ্গা, আবার লড়াই শুরু করলেন। হেডকোয়ার্টার করলেন কার্গা ভ্যালির দুর্গম এক জায়গায়। তারপর উপসংহার টানল হ্যারি। স্মিথসফোর্ড নামে এক গায়ের কাছে লড়াইয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন। মাথা ঝাঁকালো কিশোর।
তার নামের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত নাম এখন জোগাড় করতে হবে আমাদের। তারপর জোরে থাবা পড়ল দরজায়। ঝট করে একসঙ্গে সব কটা মাথা ঘুরে গেল সেদিকে। চেঁচিয়ে ডাকলো একটা নারী কণ্ঠ, মিস্টার কিং, মিস্টার ম্যাকআডাম আছেন ওখানে? দরজার কাছে এগিয়ে গেল কিং। বলতে বলতে গেল, ও মিস ডলি জেসআপ ট্রেড মিশন থেকে এসেছে। স্যার মন্টেরোর সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা করছে সে। হয়তো পিটারের খোঁজ পেয়েছেন স্যার মন্টেরো, আন্দাজ করল হ্যারি। দরজা খুলল কিং। লম্বা কালো চুলওয়ালা এক তরুণী দাঁড়িয়ে আছে, গায়ে নেভি সোয়েটার, পরনে ধূসর স্ল্যাক্স। তাড়াহুড়ো করে ঘরে এসে ঢুকল। ওকে পেয়েছেন? জিজ্ঞেস করল ডলি। ফোন করতে মানা করলেন, খবর দিয়ে কি করে? স্যার মন্টেরোর কাছ থেকে গোপন মেসেজ এসেছে। হঠাৎ ছেলেদের ওপর চোখ পড়তেই থেমে গেল সে। সন্দেহের দৃষ্টিতে তাকালো ওদের দিকে। আমি বুঝিনি আপনারা একা নন, কিংকে বলল সে। পিটারের সম্পর্কে কিছু জিজ্ঞেস করল কিং। তার খবর পাওয়া গেছে? হ্যারির প্রশ্ন। না, ওসব নয়, অফিসিয়াল মেসেজ। মাথা ঝাঁকালো কিং। ছেলেদের দিকে ফিরে বলল, অল রাইট বয়েজ, তোমরা তোমাদের তদন্ত চালিয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব পিটারকে খুঁজে বের করতে হবে আমাদের। কোনো খবর পেলেই সঙ্গে সঙ্গে এখানে জানাবে আমাদেরকে। বেরিয়ে যেতে ইঙ্গিত করা হচ্ছে ওদেরকে বুঝতে পারল ছেলেরা। বেরিয়ে এলো হোটেলের কামরা থেকে। নিচে নেমে বাস স্টপেজের দিকে রওনা হলো। রবিন জিজ্ঞেস করল, কোত্থেকে শুরু করব কিশোর? জেঙ্গা, টেলিফোন বুক, ডিরেক্টরি ম্যাপ, রেফারেন্স বুক, মোট কথা যত জায়গায় ওই নামের সম্পর্ক থাকতে পারে মনে হবে সবখানে খুঁজব। ভাগাভাগি হয়ে খুঁজতে হবে। বেরোবো আমরা। ম্যাপ খুঁজতে মুসা চলে যাও সিটি হলে, রবিন লাইব্রেরিতে, সিটি ডিরেক্টরি আর টেলিফোন বুক খুঁজবে। আমি যাব হিস্টোরিক্যাল সোসাইটিতে। খিদে পেয়েছে। লজ্জিত হাসি হাসল মুসা। বাড়ি থেকে আগে লাঞ্চটা সেরে আসি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। একটা স্ন্যাক্সে ঢুকে কিছু খেয়ে নাও, তারপর চলে যাও কাজে। বিকেলের পরে হেডকোয়ার্টারে দেখা হবে। বাস এলো, তাতে চড়ল ওরা। নোটবুক বের করে যেসব জায়গায় গিয়ে লড়াই করেছেন জেঙ্গা, সেগুলোর 3টে লিস্ট করে এক একজনের হাতে এক একটা দিল রবিন। তারপর বিশেষ বিশেষ জায়গায় নেমে আলাদা হয়ে গেল 3 জনে। 3:30টায় হিস্টোরিক্যাল সোসাইটি থেকে বেরিয়ে ইয়ার্ডে ফিরে চলল কিশোর। তেমন কিছুই পায়নি সে। হেডকোয়ার্টারে ঢুকে দেখল রবিন কিংবা মুসা ফেরেনি। চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, ইমার্জেন্সি সিগন্যালগুলো নিয়ে বসল সে। নতুন ব্যাটারি ভরল, ফাইন টিউনিং করল। তখনও ফিরল না 2 সহকারী। শেষে ট্রেলারে ঢুকে জেঙ্গার ব্যাপারটা নিয়ে ভাবতে বসল কিশোর। জবাব একটা নিশ্চয়ই আছে। তার দৃঢ় বিশ্বাস, জেঙ্গা যেসব জায়গায় গিয়েছেন ওগুলোর নামের মধ্যেই রয়েছে সূত্র। আর সেটা বের করতে খুব একটা কষ্ট করতে হয়নি পিটারকে। রবিন আর মুসা যখন এলো তখন 5টা প্রায় বাজে। ওদের গম্ভীর মুখ দেখেই যা বোঝার বুঝে নিল কিশোর। কিচ্ছু না। জোরে নিঃশ্বাস ফেলে হাত নেড়ে বসে পড়ল রবিন। নামগুলো সব আফ্রিকান কিশোর, মুসা বলল হতাশ কণ্ঠে। রকি বিচে ওরকম নামের কিচ্ছু নেই। আসলে সব জায়গায় চেষ্টা করিনি আমরা। নিরাশ মনে হলো না গোয়েন্দা প্রধানকে। খাওয়ার পর লাইব্রেরিতে গিয়ে জেঙ্গা খুঁজব। আরও কোনো ইম্পর্ট্যান্ট জায়গায় গিয়ে থাকতে পারেন যেটার কথা আমাদেরকে বলতে ভুলে গেছে কিং আর হ্যারি। বাড়িতে কাজ আছে আমার, রবিন বলল। মাকে কথা দিয়ে এসেছি, আর তার সঙ্গে এক জায়গায় যেতে হবে। আমারও আছে, মুসা জানালো। আমার নেই, কিশোর বলল। আমি একাই যেতে পারবো। বই ঘাঁটাঘাঁটি এমন কোনো কঠিন কাজ না। কিশোর, মুসার কণ্ঠে অস্বস্তি। মনে হয় ভুল পথে খুঁজছি আমরা। আমারও তাই মনে হচ্ছে, রবিন বলল। কে জানি। গাল চুলকালো কিশোর। তার বিশ্বাসে চিড় ধরিয়ে দিয়েছে মনে হয় 2 সহকারী। কিন্তু আমার বিশ্বাস পিটার যা বলার বলে দিয়েছে। ওই মেসেজে জানিয়ে দিয়েছে কোথায় আছে সে। পরদিন সকালে নাস্তার টেবিলে বসে শুধু খাবার খুঁটতে লাগলো কিশোর।
অন্যমনস্ক, রুচি নেই যেন। কি রে, ব্যাপারটা নজর এড়ালো না মেরি চাচির। অসুখ নাকি? না। প্লেটের দিকে চোখ ফেরালো কিশোর। আগের রাতে ভালো ঘুম হয়নি, সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছে। তার আগে বিছানায় শুয়ে শুয়ে মনে হয়েছে বোধহয় মুসার কথাই ঠিক। লাইব্রেরিতে নান্দার ওপর একটা বই পেয়ে নিয়ে এসেছে। হেডকোয়ার্টারে বসে বসে অনেক রাত পর্যন্ত পড়েছে। পিটারকে খুঁজে বের করতে কাজে লাগে এমন কিছুই চোখে পড়েনি। আরে কি হলো, খাচ্ছিস না কেন? ডিম নে। মেরি চাচি তাগাদা দিলেন। নাকি পেটে? ঠিক আছে, দাও একটা। প্লেট বাড়িয়ে দিল কিশোর। কিশোরের এই উদাসীনতা রাশেদ পাশারও নজরে পড়েছে। আর চোখে তাকালেন তিনি, কিছু বললেন না। ভাবছে কিশোর, পিটার তার সূত্র ঠিকমতোই দিয়েছে, বোঝার জন্যেই, কিন্তু কিশোর বুঝতে পারছে না, কিছু একটা মিস করছে। নাস্তা শেষ হলো, নতুন কিছুই বের করতে পারল না ততক্ষণে সে। এই সময় বাজল টেলিফোন। মুখও তুলল না সে। সমস্যা তার ভালো লাগে, সেগুলোর সমাধান করতে। কিশোর ডেকে বললেন মেরি চাচি। রবিন! নিরাসক্ত ভঙ্গিতে উঠে গিয়ে রিসিভার কানে ঠেকালো কিশোর। বলো। কিশোর, পেয়ে তো গেলে, আমাদেরকে ফোন করলে না কেন? কি বললে? চোখ মিটমিট করছে কিশোর। কি পেয়ে গেলাম? কেন জবাব? পিটার কোথায় লুকিয়েছে? মজা করছো তো, করো। ভীষণ গম্ভীর হয়ে গেল কিশোর। সকালে এমনিতেই মেজাজ ভালো নেই আমার। হ্যারি আর কিং এর কাছে গিয়ে আলোচনা করব ভাবছি, হয়তো। তার মানে পাওনি? রবিন অবাক। পাইনি? কি পাইনি? লাইব্রেরি থেকে যে বইটা নিয়েছো তাতে? কি বলছো তুমি? নতুন কিছু তো দেখলাম না, আগাগোড়া পড়েছি। তাহলে মিস করেছো, চলে এসো, আমরা হেডকোয়ার্টারে বসে আছি। রবিন, কি? কিন্তু লাইন কেটে দিয়েছে রবিন। গেলাসের দুধটুকু না খেয়ে উঠতে দেবেন না মেরি চাচি। মাঝে মাঝে এটা অত্যাচার মনে হয় কিশোরের। এখন আবার একটা নতুন অত্যাচার যোগ হয়েছে কিডন্যাপিংয়ের পরে। বাইরে বেরোতে গেলেই খালি সতর্ক করেন। দুই ঢোকে দুধটুকু শেষ করে ছুটে বেরোলো রান্নাঘর থেকে। হেডকোয়ার্টারে এসে ঢুকল। গোয়েন্দাদেরকে সবসময় চোখ কান সজাগ রাখতে হয়। গম্ভীর হওয়ার ভান করতে গিয়ে হেসে ফেলল মুসা। টিটকেরি রাখো তো এখন। বাধা দিয়ে রবিনকে জিজ্ঞেস করল, সত্যি বলছো কিছু পাওনি? থাকলে তো পাবো, বিড়বিড় করল কিশোর। রবিন, বলেই দাও ওকে। মুসা বলল। বেশ, শুরু করল রবিন। আমরা ঢুকে দেখি তুমি নেই। টেবিলে বইটা দেখতে পেল মুসা, টেনে নিলাম। চিফ জ্যাঙ্গার ওপর লেখা চ্যাপ্টারটাতেই পেয়ে গেলাম ওটা। কি পেয়ে গেলে? অত ভনিতা করছো কেন, জলদি বলো। কি পেলে? অত ভনিতা করছো কেন, জলদি বলো। বইটা তুলে নিয়ে পাতা উল্টালো রবিন। পড়তে আরম্ভ করল। নান্দা সর্দার জাঙ্গার আশা বেড়ে গেল যখন ইম্বালা অর্থাৎ দ্য হিল অফ দ্য রেড লায়নে ইংরেজ বাহিনীকে পরাজিত করলেন, কারণ তিনি বুঝতে পারলেন অন্তত 3টে বছরের জন্য ঠেকিয়ে দিতে পেরেছেন ইউরোপিয়ানদের। এটুকু পড়েই থেমে গেল সে। কিশোরের দিকে তাকিয়ে হাসল। মুসাও হাসল। হাঁ করে ওদের মুখের দিকে তাকিয়ে রয়েছে কিশোর। বুঝতে পারছে না। তো কি পেলে? ইম্বালার কথা তো আমরা। কিশোর! অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল রবিন। এখনো বুঝতে পারলে না? তোমার হয়েছে কি? দ্য হিল অফ দ্য রেড লায়ন, ইম্বালার ইংরেজি মানে লাল সিংহের পাহাড়। মনে পড়ছে না? এখানেও আছে রেড লায়ন, দ্য রেড লায়ন র্যাঞ্চ, বিখ্যাত পুরনো হোটেলটা যেখানে হলিউডের বড় বড় অভিনেতারা ছুটি কাটাতে আসে। দীর্ঘ একটা মুহূর্ত নীরবে রবিনের দিকে তাকিয়ে রইল কিশোর। তারপর ওপর দিকে মুখ তুলে হো হো করে হেসে উঠল। রবিনের পিঠ চাপড়ে দিতে দিতে বলল, রবিন, কাজই করেছো একটা, ঠিক বলেছ, দ্য রেড লায়ন র্যাঞ্চ। ছেলেকে নিয়ে নিশ্চয়ই ওখানে থেকেছেন স্যার মন্টেরো। ইস, আমি একটা গাধা, লিখেই দিয়েছে ইম্বালার মানে, অথচ আমার চোখেই পড়ল না। ভুল আমরা সবাই করে থাকি, বিরিক্কি চালে বলল মুসা। হেসে ফেলল কিশোর। প্রতিশোধ নিচ্ছ না? নাও, কিছু মনে করছি না আমি, কাজ হয়েছে এতেই খুশি। রবিনও হাসল। হ্যারি আর কিংকে ফোন করা দরকার, কিশোর বলল। কিন্তু কেউ ফোন ধরল না ওপাশ থেকে। নাস্তা করতে গেছে হয়তো। রিসিভার রাখতে রাখতে বলল কিশোর। চলো গিয়ে ধরি, একসঙ্গেই না হয় তখন ব্রাঞ্চে যাওয়া যাবে। তাহলে সাইকেল নেওয়ার দরকার নেই,
রবিন বলল, সাইকেলগুলো আবার কোথায় রাখবো? বাসে চলে যাই, তারপর ওদের সঙ্গে গাড়িতে। গুড আইডিয়া। মুসাও একমত। মাথা ঝাঁকালো কিশোর। দ্রুত বেরিয়ে পড়ল হেডকোয়ার্টার থেকে। 20 মিনিট পরে একটা বাস ওদেরকে নামিয়ে দিল মিরামার হোটেলের সামনে। কিংয়ের ঘরে ফোন করল ক্লার্ক। আছে। ছেলেদেরকে পাঠিয়ে দিতে বলল কিং। ঘরে ঢুকে কিশোর জিজ্ঞেস করল, কিছু শুনেছেন আর? জবাব দিল কিং। নান্দায় রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়ে আসছে। পিটারকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন স্যার মন্টেরো। আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন। আমরা বোধহয় এবার সাহায্য করতে পারবো আপনাদের। বই পড়ে যা আবিষ্কার করেছে সেটা খুলে বলল কিশোর। দ্য হিল অফ দ্য রেড লায়ন। নিশ্চয়ই। প্রায় চেঁচিয়ে উঠল হ্যারি। মনে হয় ঠিকই আন্দাজ করেছ তোমরা। বলেছিলাম না। তার দিকে তাকিয়ে 3 গোয়েন্দার প্রশংসা করে বলল কিং। ছেলেগুলো চালাক। জলদি চলো, গাড়ি বের করতে হবে। পার্কিং লটে এসে বিশাল ক্যাডিল্যাক গাড়িটায় চড়ে বসল সবাই। ড্রাইভ করতে বসল কিং। তাকে পথ বাতলে দিতে লাগলো রবিন। শহরের উত্তরাঞ্চলে পাহাড়ের পাদদেশে চলে এলো ওরা। রেড লায়ন র্যাঞ্চে দোতলা বাড়িটার রাস্তা থেকেই চোখে পড়ে। ওটার দুপাশে ছড়িয়ে রয়েছে কয়েকগুচ্ছ হলদে রং করা কাঠের বাড়ি আর কিছু সাদা রঙের কটেজ। পুরো অঞ্চলটাই ঘিরে দেয়া হয়েছে অলিন্ডার আর হিবিস্কাসের উঁচু বেড়া দিয়ে। গাড়ি পার্ক করে রেখে প্রধান বাড়িটার দিকে এগোলো ওরা। রেজিস্ট্রেশন ডেস্কে বসে আছে ধোপা দুরস্ত কালো স্যুট পরা ক্লার্ক। মুখ তুলে তাকিয়ে মোলায়েম হাসি হাসল। হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল হাসিটা। চিৎকার করে উঠল, মিস্টার টিনটন! ডেস্কের পেছনের দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো একজন খাটো হালকা পাতলা লোক। গায়ে চেক কাটা জ্যাকেট, পরনে ঢোলা পাজামা। কিশোরের দিকে তাকালো জ্বলন্ত দৃষ্টিতে। আবার এসেছো তাহলে? এবার বিল আদায় করেই ছাড়বো। তার মানে পিটার মন্টেরো এসেছিল? প্রায় চেঁচিয়ে উঠেছিল কিশোর। সময় মতো সামলে নিল। আপনি ম্যানেজার? খাটো লোকটাকে জিজ্ঞেস করল কিং। হ্যাঁ, আমি ম্যানেজার। কর্কশ জবাব দিল লোকটা। কিশোরের দিক থেকে চোখ সরাচ্ছে না। এক্ষুনি বিল মিটিয়ে না দিলে পুলিশ ডাকতে বাধ্য হব আমি। তার দরকার হবে না, শান্ত কণ্ঠে বলল হ্যারি। টাকাটা আমরা দিয়ে দেব। একে পিটার ভাবছেন তো? ও পিটার নয়। নয়? সন্দেহ দেখা দিল ম্যানেজারের চোখে। তাহলে দেখতে পিটারেরই মতোই, বুঝিয়ে দিল কিং। তবে পিটার নয়, চেহারা অনেকটা একরকম। কেন, খবরের কাগজে আমার ছবি দেখেননি? কিশোর জিজ্ঞেস করল। তাহলে তো এই ভুল করার কথা নয়। মাথা নাড়ল ম্যানেজার। সাংঘাতিক ব্যস্ত আমরা, বিশেষ করে এই হপ্তাহে কয়েকজন মেহমান এসেছে, তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছি। পেপার দেখব কখন? কিশোরের দিকে তাকিয়েই রয়েছে সে। তার কুঁচকানো কম দামি পোশাক দেখছে। পিটারকে অবশ্য এত বাজে পোশাকে এত অগোছালো অবস্থায় দেখিনি, কিন্তু তুমি যদি পিটারই না হও তাহলে ওরা তোমার বিল দিতে চাইছে কেন? আমি আর মিস্টার ম্যাকআডাম। হ্যারিকে দেখালো কিং। স্যার মন্টেরোর প্রতিনিধি। এই যে আমাদের আইডেন্টিটি। লস অ্যাঞ্জেলসে নান্দার ট্রেড মিশন আছে। ইচ্ছে হলে আমাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন ওখানে। বলুন পিটারের কাছে কত পান, দিয়ে দিচ্ছি। একটা বিল বের করে দিল ক্লার্ক। টাকা মিটিয়ে দিল হ্যারি। ইতিমধ্যে দুজনের আইডেন্টিটি চেক করল ম্যানেজার। মাথা নাড়তে নাড়তে বলল, কেমন যেন দ্বিধায় ফেলে দেয়। বুঝতে পারছি কেন এমন লাগছে আপনার। কিং বলল, আর একটু খোলাসা করে বললেই আর দ্বিধা থাকতো না, কিন্তু সেটা করতে পারছি না। অনেক জরুরি কাজ পড়ে আছে আমাদের। পিটার এখানে না থাকলে কোথায় আছে খুঁজে বের করতে হবে। ও এখানে আসার পর থেকে কি কি ঘটেছে দয়া করে বলবেন কি? দ্বিধা করতে লাগলো ম্যানেজার। তারপর মাথা ঝাঁকালো। ঠিক আছে, বলছি। হপ্তাখানেক আগে এসেছিল সে। এর আগেও এসেছিল তার বাবার সঙ্গে, কাজেই চিনতে পেরেছিলাম। এসে বলল কয়েকদিনের মধ্যেই তার বাবা আসবেন, তার সঙ্গে দেখা করবে। বিশ্বাস করলাম, জায়গা দিলাম তাকে। 2 দিন পরে দুজন লোক এসে বলল স্যার মন্টেরোর কাছ থেকে এসেছে। পিটারের রুম নম্বর চাইল ওরা। কেউ এসে বললেই বোর্ডারদের নাম ধাম বলে দেই না আমরা। ওদের পরিচয় জানতে চাইলাম। তারপর পিটারকে ফোন করলাম। লোকগুলোকে ঘরে পাঠিয়ে দিতে বলল সে। লোকগুলো দেখতে কেমন ছিল? জিজ্ঞেস করল কিশোর।
ততটা ভালো মনে নেই, ম্যানেজার বলল। 4 দিন আগে এসেছিল ওরা। একজন বেশ গাঁটটা গোট্টা, কোঁকড়া বাদামি চুল, আরেকজন লম্বা পাতলা কালো চুল। ওদের নাম মনে করতে পারছি না। কিশোরের দিকে তাকালো হ্যারি আর কিং। মাথা ঝাঁকালো সে। চেহারার বর্ণনায় লোকগুলোকে 2 কিডন্যাপারের মতোই লাগলো ওদের। ও চলে যাওয়ার পর কি হলো? জিজ্ঞেস করলো কিং। অদ্ভুত কাণ্ডই করেছে। তখন অবশ্য সেরকম মনে হয়নি। লোকগুলো ওপরে যাওয়ার একটু পরেই দেখলাম মেইন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলেটা। মিনিট 5 পরেই লোকগুলো তাড়াহুড়ো করে নেমে এসে বেরিয়ে গেল। পিটারকে আর দেখেননি? হ্যারি জানতে চাইল। না, আর আসেনি। বিলের টাকাও দিয়ে যায়নি। আবার হারালাম, তিক্ত কণ্ঠে বলল হ্যারি। আমরা ভেবেছিলাম পাবই। নিরাশ হয়েছে রবিনও। চিন্তিত লাগছে কিশোরকে। ওর ঘরটা দেখতে পারি? কি বাক্সের দিকে তাকালো ম্যানেজার। খালি আছে। হাত বাড়িয়ে চাবিটা তুলে আনলো। 29 নম্বর ঘর, 2 তলায়, সামনের দিকে। ডানের এলিভেটর দিয়ে উঠতে পারো, কিংবা এলিভেটরের পাশের সিঁড়ি দিয়ে। এলিভেটরের দিকে এগোতে এগোতে মাথা নাড়ল কিং, যেন বিশেষ ভরসা করতে পারছে না। কিশোর, ওর ঘরটা দেখে কি হবে? ওখানে তো নেই। একটা আশাই করতে পারে এখন, শুধু আবার আমাদের সঙ্গে যোগাযোগ করবে। লোকগুলোকে সন্দেহ করেছিল, বোঝাই যায়, জবাব দিল কিশোর। এলিভেটরে ঢুকে পড়েছে। বোতাম টিপে দিয়ে বলল, তা না হলে ওভাবে হোটেল থেকে পালাতো না। নিশ্চয়ই লোকগুলোকে চিনতে পেরেছিল শত্রু হিসেবে, দেখেই আবার পালিয়েছে। লোকগুলো হয়তো তখনও তার ঘরেই ঢোকেনি। তাতে আমাদের কি লাভ? হ্যারির প্রশ্ন। সে আশা করছিল তার মেসেজ পেয়ে স্যার মন্টেরো ছুটে আসবেন হোটেলে। পালানোর আগে নিশ্চয়ই আবার ভেবেছিল সে কোথায় যাচ্ছে তার একটা নির্দেশ রেখে যাওয়া দরকার, কোনো একটা মেসেজ কিংবা কোনো সূত্র। এলিভেটর থেকে বেরিয়ে এলো ওরা। রওনা হলো পিটারের ঘরের দিকে। সকলের মনেই আশা ছোট্ট একটা মেসেজ অন্তত রেখে যাবে পিটার। ঘরে পা দিয়েই গুঙিয়ে উঠল মুসা। কিশোর, সব সাফ করে ফেলা হয়েছে। আনমনে মাথা ঝাঁকালো কিশোর। তাকালো বিশাল ঘরটায়। জানালা দিয়ে রোদ আসছে। সেটা দিয়ে হোটেলের সামনের দিকে ড্রাইভওয়ে আর ট্যাক্সি পার্ক করার জায়গা দেখা যায়। তারপরেও বহু দূরে দৃষ্টি চলে যায়, একেবারে নীল প্রশান্ত মহাসাগর পর্যন্ত। কিছু একটা রেখে গেলেও আর পাওয়া যাবে না সেটা, রবিন বলল। ঠিকই বলেছ, একমত হলো কিং। কিশোর, লাভ হবে না। নোট ফোট কিছু রেখে গেলে নিশ্চয়ই ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে ঝাড়ুদার। হয়তো, স্বীকার করল কিশোর। তারপরেও কথা আছে, ঝাড়ুদাররা ঠিকমতো ঝাড়ু দেয় না অনেক সময়। তাছাড়া আমার মনে হয় না এত সাধারণ কিছু রেখে গেছে পিটার যেটা সহজেই ফেলে দেয়া যায়। সহজে চোখে পড়ে এমন কিছু রেখে গেছে বলেও আমার মনে হয় না, কারণ সে জানে কিডন্যাপাররা খুঁজতে পারে, তাহলে ওরা দেখে ফেলবে। না, অত সহজ কিছু রেখে যায়নি সে। সাংঘাতিক কিছু রেখে গেছে, এমন কিছু যে স্যার মন্টেরোর বন্ধুরা চিনতে পারবে, শত্রুরা নয়। কাগজের ওপরও লিখে যেতে পারে, কিংবা অন্য কিছুতে। তুমি বলতে চাইছো, রবিন বলল, খুব তাড়াহুড়োর মধ্যে এমন কিছু করেছে যা ঘর থেকে সরানো যাবে না, কিডন্যাপারদের নজরে পড়বে না, অথচ তার বন্ধুদের চোখে ঠিকই পড়বে। হ্যাঁ, সেই রকমই কিছু। এসো তাহলে খুঁজে বের করে ফেলি, কিং বলল। বাথরুমে খুঁজতে চলে গেল মুসা। অন্যেরা রইল শোবার ঘরেই। ওপরে নিচে জিনিসপত্র যা আছে সব সরিয়ে ছবির পেছনে, পর্দার আড়ালে, কার্পেটের নিচে সব জায়গায় দেখা হতে লাগলো। রেডিয়েটরের নিচে আর ছাতের আলোর শেড দেখা হলো। গদির কভার সরিয়ে দেখল কিশোর। পিটার কিছু লিখে গেছে কিনা কিছুই পাওয়া গেল না। এমন কিচ্ছু দেখা গেল না যেটাকে মেসেজ কিংবা সূত্র মনে হয়। বেশি সহজ জায়গায় খোঁজাখুঁজি করছি আমরা, কিশোর বলল অবশেষে। প্রথম মেসেজটাতে ডাবল কোড ব্যবহার করেছিল পিটার। জাঙ্গাস প্লেস বলে বুঝিয়েছে ইম্বালা, এবং ইম্বালা বলে লাল সিংহের পাহাড় বোঝাতে চেয়েছে সে। এখানেও সেরকম কিছু করে রেখে যেতে পারে, এবং সেটা সমাধান করতে পারবে, যোগ করল রবিন। ও ব্যাপারে বিশেষ জ্ঞান আছে শুধু যাদের, তারাই। রাইট, তার মানে পিটারকে খুঁজে বের করতে হলে কিছু বিশেষ ব্যাপারে জ্ঞান থাকতেই হবে।
সেটার ওপরে নির্ভর করছে সব। কিং, পিটারের কি কোনো বিশেষ স্বভাব ছিল? কোনো কিছুতে আগ্রহ, উদ্ভট কোনো আচরণ? নান্দার ইতিহাসের ওপর তার অসম্ভব আগ্রহ ছিল, হ্যারি জানালো। কাঠের ওপর খোদাই করা আফ্রিকান শিল্প সংগ্রহ করত সে। কিং বলল। ছোট ছোট স্কেচ করতে পছন্দ করত, বিশেষ করে দেয়ালে। স্যার মন্টেরো একবার রাগ করে বলেছিলেন তার অফিসের দেয়ালে পর্যন্ত আঁকা আঁকি করেছে পিটার। ঠিক, তুড়ি বাজালো কিশোর। দেয়ালের স্কেচ আঁকলে সহজে সেটা মোছা যাবে না, নতুন করে রং না করলে। আর কোনো হোটেলের ঘরে অত তাড়াতাড়ি রং করা হয় না। এটাই খুঁজতে হবে আমাদের। এই খোঁজো খোঁজো সবাই। কিন্তু এবারেও কিছু পাওয়া গেল না। দেয়ালে কোনো স্কেচ নেই, এমনকি আসবাবপত্রেও নেই কিছু, কোনো চিহ্নও নয়, কিছুই আঁকেনি। কিশোর, কিছুই নেই এখানে। দীর্ঘশ্বাস ফেলে বলল মুসা। আমার বিশ্বাস কিডন্যাপারদের দেখার পর এখানে কিছু করার সময়ই পায়নি পিটার। চরকির মতো পাক খেয়ে মুসার দিকে ঘুরল কিশোর। ঠিক ঠিক বলেছ মুসা, এইটাই জবাব। মানে? মুসা আবার কি এমন বললাম? পিটার খুব চালাক ছেলে, ধীরে ধীরে বলল কিশোর। অথচ ম্যানেজারকে বলল লোকগুলোকে পাঠিয়ে দিতে। বাইরের লোক সম্পর্কে হুঁশিয়ার থাকা সত্ত্বেও সে যখন পালিয়ে রয়েছে, লোকগুলো শত্রু না বন্ধু জানে না, কিন্তু তবু ম্যানেজারকে বলল পাঠাতে। আমরা হলে বলতাম কি? না, জবাব দিল রবিন। ম্যানেজারকে বলতাম ওদেরকে আটকে রাখতে, যাতে লুকিয়ে ওদের চেহারা একবার দেখতে পারি। মাথা ঝাঁকালো কিশোর। নিশ্চয়ই পিটারও দেখেছিল জানালা দিয়ে, তবে সেটা কাকতালীয়ভাবেই। সে তখন জানালার কাছে দাঁড়িয়েছিল হয়তো। যাই হোক, লোকগুলোকে আটকাতে বলেনি ম্যানেজারকে, প্রয়োজন মনে করেনি। ওদেরকে বুঝতে দিতে চায়নি যে একটা প্ল্যান সে ইতিমধ্যেই করে বসে আছে। প্ল্যান? ভ্রু কুঁচকাল রবিন। কি প্ল্যান? সবচেয়ে সহজ প্ল্যান, ঘর থেকে বেরিয়ে গিয়ে লুকিয়ে পড়া, এমন কোথাও যেখান থেকে লোকগুলোর ওপর চোখ রাখতে পারে। লোকগুলোর শত্রু এটা বোঝার সঙ্গে সঙ্গে যাতে পালাতে পারে ওখান থেকে। এসো। কিশোরকে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলো সবাই। বেরোনোর পথের কাছেই কোথাও হবে, নিজেকেই যেন বোঝাচ্ছে কিশোর, যেখান থেকে লোকগুলোর ওপর নজর রেখেছে সে। এমন কোথাও। হলওয়েতে নজর বোলাচ্ছে সে। ওই আলমারিটার মতো কোনো জায়গা। লম্বা সরু একটা দেয়াল আলমারি, সিঁড়ি থেকে কয়েক ফুট দূরে। পর্দা আর বিছানার চাদর টাদরগুলো বোধহয় রাখা হয় ওখানে। ভেতরে ঢুকে দরজার সামান্য ফাঁক করে রাখলেই এলিভেটর আর সিঁড়ির ওপরের অংশ চোখে পড়বে। যে কেউ এসে পিটারের ঘরের দিকে যেতে চাইলে তাকে দেখা যাবে ওখান থেকেই। পেন্সিলে আঁকা স্কেচ খোঁজো, নির্দেশ দিল কিশোর। একবার তাকিয়ে দেখে ফেলল মুসা আলমারির দরজার ভেতরের দিকে। এই যে খাইছে, দারুণ এঁকেছে তো। একটা গাড়ি, ভেতরে ড্রাইভারও আছে, পাশে ব্যাজের মতো কি যেন আঁকা, ওপরেও আছে। ভ্রুকুটি করল কিশোর। গাড়ি? গাড়ি একে কি বোঝাতে চেয়েছে? সাধারণ গাড়ি নয় কিশোর, চেঁচিয়ে উঠল রবিন। দেখো ড্রাইভারের মাথায় ক্যাপ আছে আর হাতে একটা বাতির মতো, তার মানে ট্যাক্সি। কিং বলল, একটা ট্যাক্সি স্ট্যান্ড তো রয়েছেই হোটেলের সামনে। সে বোঝাতে চেয়েছে, হ্যারি আন্দাজ করল, সব লোকের ওপরেই নজর রেখেছিল সে, আর ট্যাক্সিতে করে পালানোর প্ল্যান করেছে। বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে একটা মাত্র ট্যাক্সি দেখা গেল। ম্যাগাজিন পড়ছে ড্রাইভার। ওকে জিজ্ঞেস করা হলো, না, 4 দিন আগে কোনো কিশোরকে নিয়ে যায়নি সে এখান থেকে, তার আগেও নেয়নি, পরেও না। কটা ট্যাক্সি আছে এখানে? হ্যারি জানতে চাইল। অনেক মিস্টার, তবে সবই আমাদের কোম্পানির, একটাই কোম্পানি। তোমাদের মেইন গ্যারেজটা কোথায়? জিজ্ঞেস করল কিং। বলে দিল ড্রাইভার। তার কথা মতো ট্যাক্সি কোম্পানির সেন্ট্রাল গ্যারেজে চলে এলো হ্যারি। বন্দরের কাছাকাছি বিরাট এক কাঠের আড়তের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। গ্যারেজের পেছন দিকে রয়েছে অফিস। সেখানে এসে দিনের বেলা ডিউটিতে যে ম্যানেজার, তাকে পেল গোয়েন্দারা। কি চায় বলল তাকে।
একটা তালিকা দেখতে শুরু করলো ম্যানেজার। রেড লায়ন 4 দিন আগে, হ্যাঁ সেদিন 5 জন ড্রাইভার ডিউটি দিয়েছে ওখানে, আর 2 জন এখন এখানেই আছে, রড আর হেগ। তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। তার ট্যাক্সির ইঞ্জিন নিয়ে কাজ করছে হেগ। 4 দিন আগে কোনো কিশোরকে কোথাও নিয়ে যায়নি সে। রডকেও পাওয়া গেল অলস ভঙ্গিতে বসে কফি খাচ্ছে। সে জানালো, হ্যাঁ, একটা ছেলেকে রেড লায়ন থেকে নিয়ে গিয়েছি। সরাসরি তাকালো কিশোরের দিকে। তোমাকেই তো জিজ্ঞেস করছো কেন আবার? 2 দিন পরে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, ঠিক না? পত্রিকায় বেরিয়েছে, দেখেছি। ব্যাপারটা কি বলো তো? বাধা দিল কিশোর। কিডন্যাপ করা হয়েছিল আমাকেই, তবে আপনি যাকে নিয়ে গিয়েছিলেন সে আমি নই। ভালো করে তাকান তো আমার দিকে, দেখুন আলাদা করে চিনতে পারেন কিনা। ভালো করেই তাকালো লোকটা। ওই ছেলেটার মতোই লাগছে, শুধু পোশাকের ব্যাপারটা আলাদা। সে অনেক বেশি ফিটফাট ছিল তোমার চেয়ে। তাহলে তুমি বলতে চাইছো তুমি সেই ছেলে নও? কিশোর জবাব দেবার আগেই হ্যারি জিজ্ঞেস করলো, ছেলেটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন মনে আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই মনে আছে। মাথা ঝাঁকালো রড। মনে আছে, তার কারণ আজব আচরণ করছিল ছেলেটা। মনে হচ্ছিল কিছু একটা ঘটাচ্ছে। হোটেল থেকে ছুটে বেরিয়ে এলো, আমাকে বলল শহরের আরেক ধারে নিয়ে যেতে। নিয়ে চললাম। বাড়ির পেছনে তাকাতে লাগলো সে, যেন ভূতে তাড়া করেছে। একবার মনে হলো হোটেল থেকে কিছু চুরি করেনি তো, কিন্তু চোর মনে হলো না। তবে পালিয়েছে যে, তাতে কোনো সন্দেহ ছিল না আমার। শেষে গাড়িটা কোথায় নিয়ে গিয়েছিলেন? অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল কিং। বলছি বলছি, কেবলই পেছনে তাকাচ্ছিল। সারা শহর ঘুরিয়ে নিয়ে বেড়ালো আমাকে। হঠাৎ থামতে বলল, কতগুলো গুদাম আর কারখানার মাঝখানে। আমার পাওনা মিটিয়ে দিয়ে নেমে গেল। দৌড় দিল গড়ি দিয়ে। টাকা বেশিই দিয়ে ফেলেছিল আমাকে, ভাঙতি নেওয়ার জন্যও থামেনি। তারপর এলো গাড়িটা, যেটার কথা বলছিলাম, আমার পাশ দিয়ে চলে গেল। মনে হলো ছেলেটারই পিছু নিয়েছে। কি গাড়ি? জিজ্ঞেস করলো কিশোর। সবুজ মার্সিডিজ, ভালো গাড়ি। ওরকম একটা গাড়ি পেলে আর কিছু চাইতাম না। যেখানে নামিয়ে দিয়েছিলেন ছেলেটাকে, আমাদেরকে নিয়ে যেতে পারবেন সেখানে? ভালো পয়সা দেব। হ্যারি বলল। পারবো না কেন? নিশ্চয়ই পারবো। জায়গাটা গ্যারেজ থেকে বেশি দূরে নয়। শহরের একধারে কতগুলো গুদাম আর কারখানার বাড়ি দাঁড়িয়ে রয়েছে। নির্জন এলাকা। গুদামগুলোতে লোক আছে বলে মনে হয় না। আর কারখানাও ছোট ছোট, টুকিটাকি জিনিস তৈরি হয়। বেশিরভাগই খালি অঞ্চল, বাড়িঘর কিছু নেই। 2টো বাড়ির মাঝের একটা গলি দেখালো ড্রাইভার। ওই দিক দিয়ে গেছে। লোকটার ভাড়া মিটিয়ে দিল কিং, অনেক বেশিই দিল। মোড়ের কাছে ক্যাডিলাকটা রাখল হ্যারি। এখানেই শেষ হচ্ছে নকল কিশোর এর 4র্থ পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।